আজকে আমার বেস্ট ফ্রেন্ডের কথা শুনে আমি বোকা হয়ে গেছি। অফিসে বসে ফাইল দেখছি, হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ডের কল। আরে পাবেল, কেমন আছত? ভালো। তুই তো খুব বেইমান। কেন রে, আমি কি বেইমানি করলাম তোর সাথে? তুই তো বললি তোর বউ পর্দা করে, কাকে মুখ দেখায় না। হুম, আমি তোর মিথ্যা বললাম কই? তোর বউকে আজকে তোর ভাইয়ের হাত ধরে একই রিক্সায় ঘুরতে দেখলাম। মামা, তোর বউ একটা জিনিস বলতে হবে, এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি নাই। তোর ভাগ্য ভালো যে প্রেম করে সুন্দর একটা মেয়ে বিয়ে করলি। তোর মাথা খারাপ হয়ে গেছে? কিছু কথা বলছিস তুই? আমার বউ জানিস, ও বাসার ভেতরে পর্দা করে, আর বলিস বাইরে আমার ভাইয়ের সাথে একই রিক্সায় ঘুরতে। কিভাবে বিশ্বাস করি বল? আর তুই হয়তো ভাইয়ের হবু বউকে দেখলি ভাইয়ের সাথে ঘুরছে। তোর ভাইয়ের হবু বউকে আমি তো চিনি, কিন্তু এই মেয়ে সে মেয়ে না। আমি তো মনে করলাম তোর বউ, কিন্তু এত সুন্দরী একটা মেয়ে তোর ভাইয়ের হাত ধরে ঘুরছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে কি সিগারেট খেলি? ডারবি, এই অল্পতেই তোর নেশা হয়ে যায় কেন আমি বুঝি না। এর জন্য সব উল্টাপাল্টা কথা বলছিস। না জানি কাকে দেখে না দেখে বললি আমার ভাই। বিশ্বাস কর বন্ধু। দূর বেড়া, আমি কাজ করছি, তোর ফালতু কথা শুনতে পারবো না। বন্ধু, ভাই তুই মোর গিয়ে বলি ফোন রেখে দিলাম। বিয়ে করেছি 1 মাস হলো, তবে আমার বউ খুব পর্দাশীল। কারোর সাথে কথা বলা তো দূরের কথা, গড়ের ভিতরেই পর্দা করে। তবে ওকে প্রপোজ করে পড়াইছি খুব কষ্ট করে। আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই, ওর বিয়ে ঠিক, কিন্তু প্রেম করে আমি ওর আগে বিয়ে করে ফেলেছি। আমার পরিবার বলতে আমার বড় ভাই আর মা। বাবা অনেক আগে মারা গেছে, তবে আমার মা আমাকে এতটাও ভালোবাসেন না। এর কারণ একটাই, আমার জায়গা মেয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি হয়ে গেলাম। এজন্য আম্মু আমাকে বাইরে রাখে আর ভাইকে বাসা থেকে বের হতেই দেয় না। আর পরিবারের চাপে আমি চাকরি করি, আর ভাই বাড়িতে কিছু ক্ষেত করে। বউ রেখে বাইরে থাকতে কার মন চায় বলেন? তবে আমি আমার বউকে অনেক সম্মান করি, ওর উপরে আমি আজ পর্যন্ত কোনো কথাই বলি নাই। তবে একটা জিনিস কি জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। আমি বিয়ে করেছি 1 মাস হলো, কিন্তু আমি আমার বউয়ের গায়ে এখনো টাচ পর্যন্ত করি নাই। ওর সাথে কখনো শারীরিক সম্পর্কে মিলিত হয় নাই। ওর নাকি একটা ইচ্ছা আছে 18 বছরের আগে আমার সাথেও শারীরিক সম্পর্ক করবে না। আমার বউয়ের শেষ এই ইচ্ছেটা, আর আমি কি পূরণ না করে থাকতে পারি বলেন? আমি আমার বউকে অনেক অনেক ভালোবাসি আর বিশ্বাস করি। সে যেটাই বলে আমি তাই করি। তবে আমার বউ কখনো ঘর থেকে বাইর হয় না, মাই সবকিছু ওকে কিনে দেয়। মাঝে মধ্যে ওর বাবার বাড়িতে যায়, তবে আমাকে বলি, আমিও আর না করি না। তবে আমি খুব ঠান্ডা মেজাজের মানুষ, কারোর সাথে বেশি রাগ করে কথা বলতে পারি না, আর অফিসে দরকারি প্রয়োজন ছাড়া কথা বলি না। তবে একজনের সাথে কথা বলি, নাম সুমন। বুঝলি বন্ধু, আজকাল মেয়েরা অনেক খারাপ হয়ে গেছে। আমার বন্ধু সুমন, একসাথে কাজ করি, এর সাথে একটু কথা বলি। আমি ফাইটা দেখতে দেখতে বলল, কেন রে, মেয়েরা খারাপ হয়ে গেল? সে অনেক কাহিনী, তবে কালকে আমি তোদের থানায় যাব। কি ব্যাপার বলতো? তুই তো আমাদের বাসায় যেতেই চাস না, আজকে হঠাৎ বললি আমাদের বাসায় যাবি, কাহিনী কি? আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। যাক, তাহলে এতদিন পর কারো প্রেমে পড়লি। এই প্রেম তো সেই প্রেম না রে মামা। তাহলে? একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছি 5,000 টাকা দিয়ে একদিনের জন্য। আরে আমার বাড়ি থাকতে তুই ফ্ল্যাট কেন ভাড়া নিবি? আরে এই কাজ প্রেমের কাজ না, এটা হলো অন্যরকম প্রেম। বাসা ভাড়া কেন নিচ্ছি তুমি বুঝো না? দুধু খাও। একটা মেয়েকে ভালোবাসিস, ভালো কথা, কিন্তু প্রথম দেখে কি কোনো কথা তোর রুচি ঠিক আছে বল? আরে এটা মেয়ে না, বিবাহিত মহিলা, ফেসবুকে পরিচিত হয়েছে, কথাবার্তা খুব হট বলে, আর ও নিজেই বলেছে আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। আর আইটির নাম কি জানিস? জনগণের বউ। ছি, আরেকজনের সংসার ভাঙে গেছে, তুই খুব মজা পাবে নাকি? কেউ যদি নিজ মুখ থেকে বলে আমি কি আর ছাড়তে পারি? আর ও শুধু আমার সাথে সব করছে তা না, এর আগেও অনেকের সাথে। তোর পায়ে পড়ে এসব কথা বলা বন্ধ কর। এসব মেয়েদের কি করা উচিত জানিস? শরীরের সমস্ত চামড়া ছিলে লবণ লাগানো দরকার। এই যে দেখ মেয়ের আইডি। কই দেখা যায়? পুরো মুখ তো পর্দা করা, দেখতে তো একবারে পর্দা হলে লাগছে। ও, আর মেসেজ দেখবি কি? আর বলতে হবে না, আমি ওসব দেখতে চাই না, তুই দেখ। আর তুই কি শিওর ও মেয়ে? ভিডিও কলে কথা বলছি মামা, কি যে বলবো তোরে, পিক দেখবি?
এই সম্পর্কে আমি আর তোর সাথে কথা বলতে চাই না। তুই চুপ থাক আর কাজ কর, যা ইচ্ছা কর। তুই পারলে নদীতে গিয়ে ঝাঁপ দে, লুচ্চা শালা। চল না দুই বন্ধু মিলে তোদের বাসা থেকে ঘুরে আসি, অনেকদিন পর যদি তোদের এলাকায় যাব। এটা অবশ্য ঠিকই বললি। হ্যাঁ, আমিও তো যেতে চাই, সেই কতদিন হলো বাড়িতে যাওয়া হয় না। চল তাহলে বসের কাছ থেকে ছুটি নেই। আমাদের দুজনকে একসাথে ছুটি দিবে বলে তোর মনে হয়? আরে চল, দিবে দিবে। চল তাহলে গিয়ে দেখি। তবে মিথ্যা কথা বলবি। তুই তো জানিস আমি মিথ্যা কথা বলতে পারি না। শুধু এটা বলবি আমার আম্মু অসুস্থ, আমাকে যেতে হবে, বাকিটা আমি দেখে নিব। ওকে, চেষ্টা করব। বসের কেবিনে উকি দিয়ে দেখলাম একটা মেয়ে বসা আছে। কি রে, তুই তো বলেছিলি ছুটি নিবি, কিন্তু এখন কি হবে? আরে এটা বসের মেয়ে, মন মানসিকতা খুব ভালো, আশা করি ছুটি দেবে। তোরে আমি যেটা বলতে বলছি। আসতে পারি ম্যাম? আস। মেয়েটা সুন্দর আছে বলতে হবে, তবে আমার রিয়ার থেকে নয়। রিয়া আমার বিয়ে করা বউ, নামটা বলতে ভুলে গেছি। তো আপনারা দুজন একসাথে? ব্যাপার কি? আর আমি যদি ভুল না করি আপনার নাম লাদেন, ঠিক না? জি ম্যাম, কিন্তু আপনি কিভাবে জানেন? বাবা আপনার কথা প্রায় বলে, আপনি নাকি খুব শান্তশিষ্ট মানুষ। আরে না ম্যাম, কিছু বলেন না এতটা। আমার নাম ফারজানা জাহান সাথী, তবে আপনারা ফারজানা বলে ডাকতে পারেন। আপনি আমাদের বস, আপনার নাম ধরে কিভাবে ডাকি? এতে আপনার অসম্মান হবে, এটা আমরা চাই না। আরে আমি তো মাত্র আজকেই আসছি, এইসব কাজ করা আমার একদমই ভালো লাগে না, বিরক্তকর। কি করব, বাবার নাকি কি কাজ আছে, জোর করে পাঠিয়ে দিয়েছে। মেম, একটা কথা ছিল। বলেন। আমার না 3 দিনের ছুটি লাগতো। হবে না, বাবা না করে গেছে কাউকে ছুটি না দিতে। আমার বউয়ের ডেলিভারি কালকে ম্যাম, আর এই সময় আমি যদি। কান্নার ভাব নিয়ে বলল, কত বড় মিথ্যা কথা দেখছেন? ও শালা একটা জিনিস, এখনো বিয়ে করে নাই, আর কি সুন্দর সেজন্য মিথ্যা কথা বলল। স্যার থাকলে অবশ্য ধরে ফেলতো। থাক আর বলতে হবে না, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। যান, ছুটি দিয়ে দিলাম আপনাকে। আর আপনি? জি ম্যাম, ইয়ে মানে মানে মনে মনে কি বলতেছেন? কি বলতে এসেছেন বলেন। ম্যাম, আমি মিথ্যা কথা বলে ছুটি নিতে পারবো না। আসছিলাম আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে ছুটি নিতে, কিন্তু পারবো না। আমার দ্বারা মিথ্যা কথা বলা হবে না। আসলে ম্যাম, নতুন বিয়ে করেছি, অনেক দিন হলো বাড়িতে যাই না। বউকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। হো, আপনি বিয়ে করেছেন? কতদিন হলো? জি ম্যাম, 1 মাস হলো। বুঝতে পারছি। সুমন সাহেব, আপনি যান, ও একটু পরে আসবে। জি ম্যাম। সুমন বেরিয়ে গেল। তো আপনাকে একটা অফার দেই, যদি রাখেন তাহলে পুরো 1 সপ্তাহ ছুটি পাবেন। জি বলেন, আমি রাজি আছি। আমার সাথে আজকে সারাদিন ঘুরতে হবে। কেন ম্যাম, আমি তো আপনার অফিসে একজন সাধারণ কর্মচারী, আমি কেন? পরে বলি, এখন যে অফার দিচ্ছি রাজি আছো তো নাকি? আমি চিন্তা করে দেখলাম 1 সপ্তাহ ছুটি পাবো, না করা যাবে না। জি ম্যাম, আমি রাজি। বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। জি ম্যাম, বাইরে এসে দাঁড়িয়ে আছি। যাক, 1 সপ্তাহ ছুটি পাবো, ঘুরলেও কিছু হবে না। কিরে, ছুটি পেলি? পুরো 1 সপ্তাহ। তুই তো পাঠিয়ে দিলি মামা। তবে সমস্যা হলো ম্যামের সাথে আজকে সারাদিন ঘুরতে হবে। ধুর, তাহলে তোর কপাল খুলে গেছে, আমি হলে তো 1 পায়ে দাঁড়িয়ে থাকতাম। চলো। আর সুমন সাহেব, কাজ করেন গিয়ে। আমি ম্যামের সাথে গাড়িতে উঠে গেলাম। ম্যাম, এখন কোথায় যাবেন? কোনো ম্যাম বা বস কিছুই বলবেন না, শুধু ফারজানা। কি যে বলেন, এটা আমার দ্বারা হবে না। আমি এখন তার অফিসে না, আমি তো তোমার সামনে। প্লিজ ফারজানা বলে ডাকো। আমি আর তুমি তো সমবয়সী। পারবো না, প্লিজ ম্যাম, আমার দ্বারা হবে না। বুঝতে পারছি, তোমার দ্বারা এসব হবে না। আচ্ছা যাও, তুমি ম্যাম বলে ডাকো। একটা পার্কে এসে বসলাম। তোমার বিয়ের কথা শুনে খুব কষ্ট পেলাম। কেন ম্যাম? আমার বাবার মুখে তোমার কথা খুব শুনছি, সব সময় বলতো লাদেন ছেলেটা খুব ভালো, ওর মতো ছেলেই হয় না। আমি সরাসরি কথা বলতে সব সময় পছন্দ করি, আর বাবার মুখ থেকে বলা কথা শুনে তোমার সাথে বিয়ের স্বপ্ন দেখছি আমি। কিন্তু আজকে এসেই শুনি তুমি বিয়ে করে ফেলেছ, খুব কষ্ট পেলাম এই কথাটা শুনে। কি যে বলেন না ম্যাম, কাউকে না দেখে কি প্রেম বা বিয়ের স্বপ্ন দেখা যায়? আমি তোমাকে না দেখেই বাবার মুখের কথা শুনে তোমার প্রেমে পড়েছি। ম্যাম, আমি ওটাকে সম্মান করি, আপনি আমাদের অফিসের বস। এমন কোনো কথা বলবেন না যেন আমি আপনাকে
ফারজানা একটা সিগারেট হাতে নিয়ে বলল, খাবে সিগারেট? ছি ছি ম্যাম, এসব খায় তো ছেলেরা, মেয়েরা এসব খাবে আমি তো জীবনও দেখে নাই। যখন মানুষের ভিতরে কষ্ট থাকে তখন সব খেতে পারে, কিছুই হবে না। বাদ দেন, আপনাকে বুঝালেও বুঝলেন না। তুমি তোমার বউকে খুব ভালোবাসো না? কি যে বলেন, আমি আমার জীবনের থেকেও বেশি ওকে ভালোবাসি। প্রেমে বিয়ে বুঝেনি তো। একটা কথা বলবো তোমাকে? জি বলেন। আমি যদি তোমাকে শুধু আজকের দিনটার শারীরিক সম্পর্কের জন্য জোর করি, তাহলে তুমি কি করবে? নিজের জীবন নিজে দিয়ে দেবো, তাও এসব সম্পর্কে জড়াবো না। আসলেই তোমার তুলনা হয় না। যাও, তোমাকে ছুটি দিলাম, চলে যাও। আপনিও চলেন ম্যাম। না, আজকে এখানে সারাদিন ঘুরবো, পরে যাব, তুমি যাও। বাসায় চলে যাবেন একা একা? কি করবেন এখানে? যত তাড়াতাড়ি পারেন বাসায় চলে যান। আমি পার্ক থেকে বের হয়ে সুমনকে কল দিলাম। বল। আমি তো বাড়িতে চলে যাব আজকে, তুই যাবি? আমি আজকে অফিসের কিছু কাজ শেষ করে কালকে পরের দিন যাব ও বলছে, আর আগে ওর সাথে দেখা করে পরে তোর বাসায় যাব। তুই যা ইচ্ছা কর, আমাকে কল দিস পরে গিয়ে। সবকিছু রেডি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আমাদের বাসাটা কেমন যেন নীরব লাগছে। দরজাটা ঠেলে দিতেই খুলে গেল। কোনো কথা বললাম না, ভাবছি আগে আমার বউকে সারপ্রাইজ দেবো। রুমে গিয়ে ওকে পেলাম না, সারা বাসা খুঁজেও কাউকে পেলাম না। মনে হয় ছাদে সবাই মিলে আড্ডা দিচ্ছে। ছাদে চোখ পড়তেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমার বুকের দুপুকানি বেরিয়ে চলছে। মনে হচ্ছে করাত দিয়ে মানুষের শরীর কাটলে যেমন লাগে, আমারও শরীর প্রত্যেকটা অঙ্গ এমন কষ্ট হচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। ভাইয়া একটা মেয়েকে জড়িয়ে ধরে লিপ কিস করছে, আর মেয়েটা বোরখার ভিতরে। ছিজি, বলতেও লজ্জা হচ্ছে, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আমার বউ কই? হঠাৎ কিছু পড়ার শব্দ শোনা গেল। আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালাম। আর যথা আমার শরীর যেন কাঁপাকাঁপি শুরু করলো। আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমার দেহ থেকে রুহু বের করে নিয়ে যাচ্ছে। কি দেখলাম? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যখন দরজা খুললো, ভাইয়া আমাকে দেখে অবাক হয়ে গেছে। আমাকে হয়তো এখানে আশা করে নেয়। তবে ভাইয়ার শরীরে ঘাম ঝরছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার মাথায় এখনো টেনশন দূর হলো না। কি দেখলাম আমি? আমাদের বাসায় তো আমার ভাইয়া আর আমার বউ ছাড়া অন্য কাউকে দেখতে পারছি না। আম্মু তো মনে হয় কোথাও গেছে। তাহলে আমার বউ আর আমার ভাইয়া মিলে ছিচি কি সব চিন্তা করছি আমি? আমার ভাইকে আমার বউ নিজের মার পেটের বড় ভাই মনে করে। তার জন্য আমার মাথা থেকে টেনশন দূর হচ্ছে না। কি দেখলাম আমি আজকে নিজের চোখে? ভাইয়া, তুই কেমন আছত? মনে হচ্ছে যেন আমি এই ঘটনা দেখার পর বুবার মতো হয়ে গেছি। এই তো ভালো, কিন্তু এই সময় তো তোর আসার কথা ছিল না। মাথায় হাত দিয়ে বলল। মনে হচ্ছে ভাইয়াও আমার মতো কোন একটা বিষয় নিয়ে চিন্তিত। না ভাইয়া, এমনি ছুটি পেয়েছি, তাই তোদের সারপ্রাইজ দিলাম এসে। আম্মু কই? আম্মুকে তো দেখতে পাচ্ছি না। আম্মু খালার বাসায় গেছে। ভাইয়া টুটির দিকে তাকিয়ে আমার ভিতরটা কাঁপতে শুরু করলো। আমার বউ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তো আমি কি সব ফালতু চিন্তা করছি। তো ভয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া তোর টুট লাল হয়ে আছে কেন? না মানে হয়েছে কি? ভাইয়া এই উত্তরটা আমার থেকে হয়তো আশা করে নেয়। চোখ একটু বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি কিছু হয়েছে? আসলে হয়েছে কি, আজকে পানি খেতে গিয়ে গ্লাসটা ঠুটে লাগে, কেটে গেছে, এজন্য। ও, বলি ভিতরে গেলাম। তবে বারবার ভাইয়ের কাহিনীটা আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে যেন আমি এটা বলতে পারছি না। আমার রুমে গিয়ে দেখি রিয়া নামাজ পড়ছে। দেখছেন আমি কী সব চিন্তা করছি? আমি যখন রুমে এলাম তখন হয়তো অজু করছিল, তাই হয়তো ওকে পাই নাই। রিয়ার মুখের উপর তাকিয়ে দেখি খুব সুন্দর করে নামাজ পড়ছে, আর আমি আজেবাজে কত চিন্তা করে ফেলেছি। কিন্তু ভাইয়া, তার মানে কি আমি ভুল দেখলাম? এই বাড়িতে আবার বুতুত নাই তো, নাকি আমার চোখের দেখা ভুল? রিয়া দিকে তাকিয়ে সবকিছু যেন ভুলে গেলাম। সত্যি আমার বউয়ের তুলনা হয় না। বিছানায় বসে রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া নামাজ শেষ করে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আসবা, আমাকে বলে আসবা না? জান, তুমি আসাতে আমি কত খুশি হয়েছি। বলে রিয়া আমার টুটের মাঝে ওর টুট ডুবিয়ে দিল। একটু পর ছেড়ে দিয়ে বললাম, রিয়া তোমার টুটগুলো কেমন জানি ভিজা ভিজা মনে হচ্ছে, আর কি জানি একটা। ছি ছি ছি, তোমার বউকে তুমি এই কথা বলতে পারলা? একটু আগে নামাজের অজু করে আসছি, এই জন্য হয়তো ভেজা। আর তুমি? সরি বাবু, রাগ করছো? রাগ করবো না তো কি করব? হ্যাঁ,
তুমি তো আমাকে মনে হয় বিশ্বাসই করো না। বিশ্বাস করে দেখেই তো এখানে রেখে গেছি, আর আমি জানি আমার বউ কতটা ভালো। এখন বলো আমার জন্য কি এনেছো? একটা নীল রঙের শাড়ি আর একটা কালো বোরকা, ইচ্ছে দেখো। আমি অনেক খুশি হয়েছি বেবি, ধন্যবাদ। তুমি কি আজকে গোসল করো নাই? কেমন জানি ঘাম ঘাম গন্ধ করছে। সকালে গোসল করে অনেক কাজ করেছি তো, এর জন্য হয়তো। তোমার এই গন্ধ আমার কাছে ভালো লাগছে। তুমি বসো, আমি রান্নাঘর থেকে একটু আসছি। তাড়াতাড়ি। বলতে হবে না গো। রিয়া চলে যাওয়ার পর আমি নিজের চোখে ভুল বলে প্রমাণিত করলাম আমার বউ কত ভালো। আর আমি কি না ওকে সন্দেহ করি? স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ জিনিসটা থাকলে সংসার ভাঙবে। ওকে আর সন্দেহ করা যাবে না, না না, আর এমন করা যাবে না। আমার বউ পৃথিবীর বেস্ট বউ, ওকে তো আমি অনেক ভালোবাসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসে আছে অনেকক্ষণ হলো। রিয়া গেছে কিন্তু আসার এখনো খবর নেই। সরি, একটু দেরি হয়ে গেল। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এমনি অনেক দেরি হয়ে গেছে এসেছো। নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি। যাও, তুমিও না আস্তে না আস্তেই কী সব শুরু করলা? চুপ করো, নিজের শরীর দেখেছো কত শুকিয়ে গেছো তুমি? হ, তোমাকে বলছে। আর আস্তে না আস্তে কি শুরু করলা? হ্যাঁ, আমার স্বামীকে সেভ করা আমার কর্তব্য। খাওয়া দাওয়া শেষ করে রিয়া বলল, আমি ভাইয়াকে ভাত দিয়ে আসি। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো। দূর, তোমার শুধু কাজ আর কাজ। আমি আসছি, কই একটু। রাগ করো না, দেখছো তো মা বাড়িতে নাই, তোমার ভাই পরে রাগ করবে। রিয়া চলে গেল। কিন্তু যখনই রিয়া যায় এত দেরি করে বুঝি না। আমি শুয়ে শুয়ে ফেসবুক ঘোরাঘুরি করছি। রিয়ার হাতে একটা গ্লাসে কি জানি এনে টেবিলে রাখলো। কি করেন মহারাজ? এই তো কি আর করবো, ফেসবুকে ঘোরাঘুরি। আর তো কিছু করতে পারি না। রিয়াকে টান দিয়ে বিছানে ফেলে দিলাম। আমার শরবতের কথা মনে আছে তো? মন খারাপ করে রিয়াকে ছেড়ে দিলাম। মন খারাপ করেছো? তো কি করব, তোমার স্বামী আমি। আর তোমার সাথে যদি আমি শারীরিক সম্পর্ক না করতে পারি কিভাবে সহ্য হয় বলো? একই বিছানায় থাকি আমরা। অপেক্ষা করো যান, আর অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। এর জন্য বাড়িতে আসতে চাই না, আসি শুধু তোমার মুখের উপর তাকিয়ে। এসব কথা বাদ দাও। রিয়া টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে, নাও, তোমার না দুধ খুব পছন্দ, নিয়ে এসেছি। আজকে না খেলে হয় না, ভালো লাগছে না। এটা না খেলে সর্বনাশ হয়ে যাবে। ওরা তোমার কি হয়েছে আর এমন করছে কেন? এই দুধ না খেলে কি এমন হবে? আরে এমনি বললাম, নাও নাও খাও, আমি খাইয়ে দিচ্ছি। এত আদর করে কেন আমাকে বুঝি না। আর কাঁচা আসতে দাও না। দুধটুকু খেয়ে কেমন যেন মাথাটা চক করতে লাগলো। রিয়া আমার মাথাটা মনে হচ্ছে ঘোরাচ্ছে, এমন মনে হচ্ছে যেন খুব ঘুম পেয়েছে আমার। আমি মাথায় হাতিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। অনেক দূর থেকে জার্নি করে এসেছো তো, এর জন্য এখন এমন লাগছে। আমার চোখগুলো ঘুমে টানছে। হঠাৎ করে কেন আমার এমন হলো বুঝলাম না। পরের কিছু বলতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে থেকে রিয়া গোসল করছে। কি ব্যাপার রিয়া, তুমি সকাল সকাল গোসল করছো কেন? আর আমাদের মাঝে তো তেমন কিছুই হয় নাই। তবে তুমি আসছো না, এর জন্য গোসল করছি, যাতে ভাইয়া সন্দেহ করতে না পারে। ও আচ্ছা, তাই বলো, বুদ্ধি আছে তোমার। এখন তুমিও উঠে গোসল করে নাও। আমার ঠেকা পড়েছে এই ঠান্ডায় গোসল করব। আরে যাও, কিচ্ছু হবে না। আমি আর গোসল করলাম না, এই ঠান্ডায় কে গোসল করে বাবা? সকালে খাবার খেয়ে রিয়াকে বললাম আমি একটু বাইরে যাব। বাইরে কেন? বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। ও, আসবে কখন? আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ভাইয়া খুশি হয়ে বলল, তাহলে তো খুব ভালো। তুই কাজে যাবি না? আজকে শরীরটা ভালো লাগছে না। ও আচ্ছা, থাক, আমি আসছি বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। পাবলকে কল করতে বলল। নদীর ধারে গিয়ে বস, আমি আসছি। আমিও গিয়ে নদীর তীরে বসে হাওয়া খেতে লাগলাম। আমি আমার বউকে একা রেখে আসতে ভয় করি না, কারণ আমার বউ আমার ভাইকে নিজের ভাই বলে মনে করে, খুব সম্মান করে। আর আমার বড় ভাইয়েরও ছোট বোন বলে আমার বউকে খুব সম্মান করে, এজন্য আর ভয় হয় না আমার। একটু পর পাবেলে সে আমার পিছনে বসলো। কি রে, কি খবর তোর? আমার আবার খবর, তুই কেমন আছোস? এই তো পাবেলের সাথে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু ওর একটা কথা শুনে আমি অবাক হয়ে গেছি। বুঝলি বন্ধু, জনগণের বউ নামে একটা আইডি আছে। এই আইডিটা আমাদের এইখানের যত ইয়াং পোলাপান আছে সব কয়টাকে নষ্ট করছে। এই আইডির কথা আমিও শুনেছি, কিন্তু কে এই শালি? স্বামী রেখে বাহিরে গিয়ে বলতেও লজ্জা হয়। লজ্জা বলিস? এখন যা কয়টা বন্ধু ছিল আমার সব ওই আইডি নিয়ে বেস্ট, আর সবাইকে ওই শালির সাথে রুম ডেট করবে বলে আশা দিচ্ছে। আর ইদানিং আজকে সকালে একটা বন্ধু বলল
ওর স্বামী নাকি এসেছে, এজন্য 2-3 দিন নীরব থাকবে, কথা বলতে পারবে না। এই কুকুরের বাচ্চাকে যদি পেতাম পিড়াতে পিড়াতে শরীরের ছামড়া উড়িয়ে দিতাম। শালা, নিজের বউকে সামলে রাখতে পারিস না, আবার বিয়ে করিস কি জন্য? আমি তো সোজা ওর বুকে গুলি করতাম। ওদের জন্য আজকে এই সমাজটা পরকীয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। রে, দিন দিন এই দেশের পরকীয়া বেড়ে যাচ্ছে। আমি বুঝি না, আবার তুই তো এসবের মাঝে নেই। সিসি, কি বলিস? আমি এসব ঘৃণা করি। আমি যদি ওই মেয়ের পেতাম, কি বলছি, সব কয়টাকে গুলি করে মারতাম। বাদ দে এসব, বলে আর লাভ নেই। আমরা কি করব? আমরা তো চাইলে আর সমাধান করতে পারবো না। তোর ভাইকে সেদিন একটা মেয়ের সাথে দেখলাম, তুই বিশ্বাস করলি না। হতেই পারে না। আমি জানি আমার ভাইয়া কথা ভালো, আর তুই মনে হয় অন্য কাউকে দেখলি। বাদ দে, বললেও তুই বিশ্বাস করবি না। হঠাৎ ফোনটা বাজতে দেখলাম, হাতে নিয়ে দেখি সুমন। সুমন বল। সব শেষ হয়ে গেছে রে বন্ধু। কি শেষ হয়ে গেছে? আর বলিস না, ওর জামাই নাকি এসে গেছে, এই জন্য পারবে না। বলছে তুমি আসো, যদি সুযোগ পাই তবে। এসব চিন্তা বাদ দিয়ে আমার বাড়িতে আয়, কয়েকদিন বেরিয়ে যা। এসব হবে না, আমি জানি, এই জন্য ট্রেনে উঠছি, তোর বাসায় আসবো। বিকালে স্টেশনে থাকিস। ওকে, তুই আয়। কে রে? এই শালা বড় একটা পাগল। ওই যে আইডির কথা বললি, ওর লোভে ও এখানে আসতে চাইছিল, কিন্তু ওর নাকি স্বামী এসে গেছে। দেখ, এর কথা আর বলবি না, শরীর জ্বলে যায় আমার। পাবেলের সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। একটু পর উঠে পাবেলের কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে গেলাম। গেদিকে সুমন দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকতে হবে না, চল। এত দেরি করে আসলি কেন? সরি, আমি জানি তুই বেটা কখন আসবি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চল। চল। তো যার কারণে ছুটি নিলি সে রূপসী কই? বাদ দে, একটা সুযোগ মিস হয়ে গেছে, তবে ওকে হাতের কাছে পেলে সব উসুল করে নিব। করিস। এটা লজ্জা করে না অন্যের বউর সাথে পরকীয়া করতে? যার বউ করে তার লজ্জা নাই, আর আমার এলেই দোষ। তোর সাথে কথা বলতে পারবো না, চল। পাশে এসে আবার সেই দিনের মতো সবকিছু নীরব পেলাম। কুলিং বেল দেওয়ার পর ভিতরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। অনেকক্ষণ পর বাইরে দরজা খুলে দিল। আবার বাইরের শরীর গেমে আছে। আমি বুঝলাম না কি এমন করে ওরা। এগুলো দেখে আমার মাথা কেমন জানি ঘুরে। এমন না তো ওরা আমাকে নিয়ে গেম খেলে? একে আমার ফ্রেন্ড। এত তাড়াতাড়ি চলে আসলি যে? কই, রাতই তো হয়েছে বলে ভিতরে গেলাম। সুমনকে রুম দেখে ভিতরে গিয়ে দেখি রিয়া চুলগুলো এলোমেলো আর ওর পাশে শাড়িটা পরে আছে। ও পরার চেষ্টা করছে। এগুলো দেখে আমার বুকের বাম পাশে মোচড় দিতে লাগলো। আসলে এখানে হচ্ছে কি? আমি আসার পর থেকেই সবাই আমার সাথে আজব ব্যবহার করছে। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? অনেকদিন পর শাড়ি পরেছি তো, এর জন্য। কেউ এসে যদি দেখে ফেলে? কে দেখবে? আর আমি জানি এই সময় তুমি আসবে, তাই এখন কথা না বলে আমাকে শাড়ি পরাতে সাহায্য করো। আমিও বোকার মতো আর প্রশ্ন না করে ওকে শাড়ি পরাতে সাহায্য করলাম। কোনো প্রশ্ন করে নাই। আর তবে এগুলো দেখার পর সত্যি এখন রিয়াকে আমার সন্দেহ হতে লাগলো। আমার এক বন্ধু এসেছে। রিয়া মুখটা কালো করে বলল, ও, মনে হচ্ছে যেন তুমি খুশি না? কি যে বলো, কিন্তু আমি বাইরে মানুষের সামনে কিভাবে খাবার দিব? আরে তো চিন্তা করো কেন, আমি আছি না? আমি তো জানি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, আর আমি উপরওয়ালার কাছে সব সময় দোয়া করি তুমি ভালো থাকো। রাতে আমি সুমনকে খাবার বেড়ে দিলাম। ওকে শুধু বলছি আমার বউ পর্দা করে এর জন্য। আর সুমনও সবকিছু বুঝে ফেলেছে। রাতে আবার রিয়া দুধের গ্লাস দুধ খেতে দিল। আমিও বোকার মতো খেয়ে ফেললাম। কিন্তু একটা খাওয়ার পর আমার আবার ঘুমের দেশে চলে গেলাম। সকালে উঠে আমি তো সুমনকে আমার রুমে দেখে সত্যি অবাক হয়ে গেছি। সুমন এখানে আসলো কিভাবে? আর ও তো আমার রুমে থাকার কথা না, কিন্তু সকাল সকাল দেখা যায় ও গোসল করলো। ব্যাপারটা কি? কিরে, এভাবে তাকিয়ে কি দেখছি? মনে হয় ভূত দেখার মতো তাকিয়ে আসোস। তুই আমার রুমে এলে কিভাবে, আর সকাল সকাল গোসল করলে? বিষয়টা বুঝলাম না। সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোরে। আমি যেই কারণে এখানে এসেছিলাম সেটা তো পেয়ে গেছি। শিকারি যে তোর ঘরে আমি জানতাম না। আর সকালে গোসল করছি, রাতে স্বপ্ন তো সইছে এজন্য। ইস বন্ধু, কালকে তোর ভাই আর আমি মিলে কি খেলাটাই না খেললাম। কি বলিস? কিছুই তো বুঝে নাই। এত বুঝতে হবে না, তুই শুধু ঘুমা। আর একটা কথা বলি লাদেন, বল। তোর সাথে আমি বেইমানি করছি, মাফ করে দিস। তুই আবার কি বেইমানি করবি রে? এই মুহূর্তে রিয়া ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। সুমন রিয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে চলে গেল। আমার এখন কেমন যেন মনে হচ্ছে রিয়া আমার সাথে কোনো রকম একটা গেম খেলছে। আমি আর কিছু বললাম না, আবার ঘুমিয়ে গেলাম।
বিকালে উঠে চিন্তা করছি, আমার তো কোনোদিন এমন হয় নাই, আজকে কেন এমন হচ্ছে? আর আমি কোনোদিন এভাবে ঘুমাইও নাই। আমাকে সব জানতে হবে। আমার সাথে বাইয়া আর রিয়ার কি গেম খেলছে। রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল। ঘুম হয়েছে স্যার। হুম। আমি রেখে ছাড়িয়ে বললাম, এক জায়গায় যাবো, একটু পরে চলে আসবো। ও আমি সরাসরি হাসপাতালে চলে গেলাম, ডাক্তারের কাছে। ডাক্তারের রুমে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি। আরে এটা তো আমার ছোটবেলার বান্ধবীর বাবা, আমাকে খুব ভালো করে চেনেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আর লাদেন, তুমি সে ছোট্টবেলায় দেখছি, এখন কত বড় হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, ঋতুর খবর কি আঙ্কেল? ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি পড়াশোনা করার জন্য। ভালো করেছেন। এখন আমার তো একটা সমস্যা হয়ে গেছে। বাবা, বলো কি হয়েছে তোমার? আসলে আমি ঢাকা থেকে আসতেই আমার সাথে কেমন অদ্ভুত আচরণ হচ্ছে। বিশেষ করে আমি রাতে এত ঘুমাই না, ফজরের নামাজ পড়ি সকালে উঠে। কিন্তু এই কয়েকদিনে আমার এত ঘুম হচ্ছে যে আমি সকালে তো উঠতেই পারছি না, আবার সারাদিন এমনও হয় ঘুমাতে হয়। এর কারণ কি? আচ্ছা, তোমার প্রতিদিন বেশি হলে নর্মাল কয় ঘন্টা ঘুমাও? এই তো বেশি হলে 6 থেকে 7 ঘন্টা। বুঝতে পারছি, তুমি এখানে আসার পর তোমার ঘুম বেশি হচ্ছে, তাই তো? হুম। আমি কিছুটা আন্দাজ করতে পারছি তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, না হলে একটা ব্যক্তি এত ঘুমাতে পারে না। আমি নিশ্চিত তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ধন্যবাদ আঙ্কেল, আমি বুঝে গেছি, আর বুঝতে হবে না। তো আমাদের বাসায় একদিন যাইয়েন। যদি সময় পাই। দেখো না বাবা, হসপিটালে কত কাজ পড়ে আছে। আচ্ছা আঙ্কেল, আজকে তাহলে আসি। আবার কোনো একদিন দেখা হবে। অবশ্যই। হাসপাতাল থেকে বের হয়ে আমি চিন্তা করছি, তাহলে রিয়া আমাকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কিন্তু রিয়া আমার সাথে এমন করে কেন? এমনও তো রিয়া আর ভাইয়ের মাঝে পরীক্ষার সম্পর্ক চলছে। হ্যাঁ, তাহলে আমি ঠিক আজকে কোনোভাবে দুধ খাওয়া যাবে না। তাহলে কি রিয়া সুমনের সাথে আর কি বললো, সুমন আর ভাইয়া খেলে? আজকে আমাকে সব ধরতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। আমার কেন জানি এমন মনে হয় রিয়া আমার হাতে দুধ দিতে এগুলো খেয়ে আমার ঘুম পেয়ে যায়। আজকে আর এসব খাওয়া যাবে না। রাতে আবার রিয়া দুধের গ্লাস আমার হাতে দিল। রিয়া এক কাজ করো তো, আরেক গ্লাস পানি নিয়ে আসো। আগে তুমি খাও, আমি পানি নিয়ে আসছি। আমি তোমাকে কি বলছি? হ্যাঁ যাচ্ছি, রাগ করো কেন? আমি অযথা দুধের গ্লাসটা মুখের সামনে ধরলাম, আর রিয়া পিছনে ফিরে একটা হাসি দিয়ে পানি আনতে চলে গেল। রিয়া যেতেই দুধটা জানালা দিয়ে ফেলে দিলাম, আর টুটের উপর কিছু দুধ লাগিয়ে রাখলাম, যাতে রিয়া বুঝতে পারে আমি দুধ খেয়েছি। এই নাও পানি। পানি আর খেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাতিয়ে দিচ্ছি। আমিও রিয়া কথা শুনে শুয়ে পড়লাম, আর ঘুমের ভান ধরলাম, যাতে রিয়া বুঝতে পারে আমি পুরোপুরি ঘুমিয়ে গেছি। আধা ঘন্টার মতো হবে, হঠাৎ বাহির থেকে আওয়াজ এলো। হয়েছে কাজ? হয়েছে, যাও তোমরা কাজ শুরু করো। রিয়া আস্তে আস্তে উঠে রুমের লাইট বন্ধ করে দিল, আর বাইরে বক্সের আওয়াজ শোনা যাচ্ছে। রিয়া চলে যাওয়ার পর আমি কুলবালিশকে এমনভাবে রাখলাম যাতে দেখে মনে হয় কেউ শুয়ে আছে। দরজা ফাঁক দিয়ে আমার চোখ যেতেই আমার বুকের মাঝে আবারও হার্টবিট কাঁপতে লাগলো। সুমন আর আমার বাইয়া উলঙ্গ হয়ে নাচছে গানের তালে তালে, আর রিয়ার কাপড় টেনে খুলে ফেলছে, কিন্তু রিয়াও বাধা দিচ্ছে না। এগুলো দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। যে বউকে আজ পর্যন্ত একটু ছুঁয়েও দেখি নাই, সে আজকে আমার ভাই আর বন্ধুর সাথে পরীক্ষায় মেতে উঠছে। কিভাবে পারলো রিয়া? ছিচে, ওর কি একবারও আমার কথা মনে পড়ে নাই? যাকে এত ভালোবাসি, সে আজ আমাকে ধোঁকা দিল। মোবাইলে ক্যামেরাটা অন করে দরজার ওপরে রেখে দিলাম। দেখতে পারছি ওরা তিনজন পরীক্ষায় মেতে উঠছে। না না, এসব আর নিতে পারছি না। দৌড় দিয়ে গিয়ে বিছানায় বসলাম। বসে বসে কান্না করছি। আমি কি করলাম এতদিন? নিজের বউ ভাইয়ের সাথে পরীক্ষা করে আমি ধরতে পারলাম না। তাহলে কি আমি সেদিন ঠিকই দেখলাম? আর এতদিন ভাইয়ের সাথেও না না, আর চিন্তা করতে পারছি না, আমি পাগল হয়ে যাব। হঠাৎ রিয়ার মোবাইল ঠং করে উঠলো। ওর ফোনটা হাতে নিয়ে আমি আরেকটা শখ হয়ে গেলাম। তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে দেখি ওর আইডির নাম জনগণের বউ। ছিচি, আর কি সব আউটার প্লাস মেসেজ! এসব আমি আর নিতে পারছি না। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কি করলাম আমি? ওনা 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব তো ইসলামে ছিল, কিন্তু আজকে কেন ওর এই দশা? কেন আমার সাথে বেইমানি করলো? চোখ বন্ধ করে দরজার উপর থেকে মোবাইলটা নিয়ে পকেটে রাখলাম। এগুলো আমি আর দেখতে পারবো না। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? যাকে এত ভালোবাসি সে আজকে আমার সাথে বেইমানি করলো। এতদিনের সম্পর্ক আমাদের, অন্য পুরুষের ছোঁয়া পেয়ে সব ভুলে গেলেও। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছি, কিছুতেই যেন ঘুম আসছে না। শেষ সাথে
ও এসে আমার উপরে উলঙ্গ হয়ে শুয়ে পড়লো। আমি বুঝতে পারছি বোকা ছেলে, কিছুই বোঝে না। এত কিছু হয়ে যাচ্ছে তাও সে কিচ্ছু বোঝে না। অবশ্য আমার জন্য এসব ঠিকই মনে হচ্ছে। ওই এসে গেলা কেন? আরে ও এখন উঠে যেতে পারবে? আরে ও তো একটা বোকা, ও শালা আর কি করবে? বলে ওরা আমার রুমের ভিতরে। না না, আর নিতে পারছি না, কিছু বলতেও পারছে না। কি করব আমি? কিছুই করতে পারবো না। আমি যে কতটা অসহায় এখন আমি বুঝতে পারছি। সকালে রিয়া উঠে গোসল করলো। আমাকে দেখে রিয়া অবাক হয়ে গেছে। তোমার চোখ এমন লাল হয়েছে কেন? আমি ওর দিকে না তাকিয়ে বললাম, ওই বুঝি না কি যেন হয়েছে, আর আমি একটু পর এক জায়গায় যাবো, আসতে রাত হয়ে যাবে। মিথ্যা বললাম, ওদের কাহিনী আর নিতে পারছি না। রিয়া একটু খুশি হয়ে বলল, সত্যি? বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া নাই। আস্তে আস্তে হেঁটে কিচেনে গিয়ে দেখি ভাইয়া পিছন থেকে রিয়াকে জড়িয়ে ধরে আছে, আর রিয়া বলছে, এ কি করছো? ছাড়ো, তোমার ভাই দেখে ফেলবে। আরে ও তো একটা মগা, দেখলেই আর কি করবে, মেরে দিব শালাকে। এসব শুনে আর ওখানে দাঁড়ালাম না, সরাসরি ঘর থেকে বাইর হয়ে গেলাম। আসার সময় সুমনকে বলে এসেছি যাতে ওরা ওদের কাজ করতে পারে। তো এছাড়া আমি কি আর বলতাম। নদীর পাড়ে এসে বসলাম, পা থেকে জুতাটা খুলে নিজের মুখে মারছি। আমি আসলে একটা মগা, আমি আসলে একটা বোকা চুদা। আমার মতো সাদাসিধে মানুষ মনে হয় এই জগতে আর নেই। আজকে নিজের বউ পরীক্ষা করছে আর আমি কিছুই করতে পারছি না। কতটা অসহায় আমি। ওকে তো অনেক ভালোবাসতাম, এর বিনিময়ে রিয়া আমাকে কি দিল? দুঃখা। বুকটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। কান্না করতে চাই না, তাও চোখ দিয়ে পানি পড়ছে। কান্না করতে চাই না, তাও চোখের পানি শুকিয়ে যাচ্ছে। কান্না করতে চাই না, তাও বুকটা ফেটে যাচ্ছে। কান্না করতে চাই না, তাও প্রিয়জন দূরে চলে যাচ্ছে। কান্না করতে চাই না, তাও মনকে বুঝতে পারি না। কান্না করতে চাই না, তাও চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে। আজকে নদীর পাড়ে বসে কান্না করছে। আমার কান্না দেখার মতো কেউ নেই। আর কাকে বিশ্বাস করব? যাকে নিজের অর্ধেক জীবনের সাথী করতে চেয়েছি, সেই বেমানি করলো। চিৎকার দিয়ে এই নদীর পাড়ে বসে কান্না করছি। জীবনে কি করলাম আমি? এজন্যই লাদেন আজকে বলে, এমন ভালোবাসায় কাউকে বেছো না যেই ভালোবাসায় ক্ষতি আছে। এমন অন্ধ ভালোবাসা কাউকে বেছো না যে ভালোবাসায় বেমানি করবে। এমন ভালোবাসো যেন তুমি ওর দিকে তাকিয়ে আয়নার মতো ওর বুকের মাঝে শুধু তোমাকে দেখতে পারো। এভাবে ভালোবাসো যেন তোমার ভালোবাসা থেকে অপরের হিংসা হয়। এভাবে ভালোবাসো যেন এই ভালোবাসা পবিত্রতায় আছে। আজকে আমি সব হারিয়ে নদীর পাড়ে বসে কান্না করি। কি মনে করে আমার কষ্ট হচ্ছে না, মানে নিজের বউকে তার বন্ধু আর ভাইয়ের সাথে পরীক্ষা করতে দেখলেও চুপ হয়ে আছে। আমি একটা বোকা। দুনিয়াতে যদি নিকৃষ্ট ব্যক্তি থাকে সেটা আমি। আজকে আমি আমার বউকে কিছু করতে পারছি না। হ্যাঁ ভাই, আমার দ্বারা কোনো খুন হবে না। আমি যে এসব করতে পারবো না। ওকে যে আমি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। যখনও বায়না ধরতো আমি ফুচকা খাবো, সেই দিনগুলো খুব সুন্দর ছিল। আমি তো ওর ভিতরে খারাপ কিছু দেখতাম না, অন্তের মতো ওকে আমি বিশ্বাস করতাম। আর আজকে কিভাবে আমাকে ধোঁকা দিল। ভালোবাসা জিনিসটাই বড় খারাপ। ওকে যদি এত না ভালোবাসতাম তাহলে আজকে আমার আর এই দিন দেখতে হতো না। না আছে আমার ভাই আর না আছে আমার বউ। আজকে আমার কেউ নেই, আমি সম্পূর্ণ একা। এখানে বসে কান্না করলে কি হবে? তবুও যেন মনে হচ্ছে কষ্টগুলো দূর হচ্ছে না। হ্যাঁ, আমি আত্মহত্যা করব। এভাবে নিজের বউকে অন্যের সামনে পরীক্ষা করতে দেখতে পারবো না। আর আমিও যে কিছু করতে পারবো না। আমি মারা গেলে কি এসব বন্ধ হবে? না, বড় বড় সুযোগ পাবে। আর আত্মহত্যা যে মহাপাপ, এসব আমার ভুলেও করা যাবে না। কিন্তু আমি যে আর এসব সহ্য করতে পারছি না। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? এর শেষ একটাই করতে হবে। পাবেলকে কল দিলাম। বন্ধু বল। নদীর পাড়ে আয় তো। আমি তো ঢাকায় চলে আসছি। আর তোর কণ্ঠ এমন লাগছে কেন? আমি ফোনটা রেখে দিলাম। এখন আমাকে উপকার করার মতো কেউ নেই। হ্যাঁ, একজন আছে, ছাড়বো না আমি ওদের। বসের নম্বরে কল দিলাম। লাদেন, ছুটি কেমন কাটাচ্ছ? বস, ফারজানা আপুর নাম্বারটা একটু দিবেন? তুমি কান্না করছো কেন? প্লিজ বস, ফারজানার নাম্বারটা একটু দেন। ওকে মেসেজ করে দিচ্ছি, কিন্তু তোমার কি হয়েছে? আমি ফোনটা কেটে দিলাম। একটু পর বস ফারজানার নাম্বারটা দিল। আমি ওর নম্বরে কল দিলাম। কে বলছেন? আমি কান্না করতে করতে বললাম, ম্যাম আমি। আরে লাদেন, তোর কি হয়েছে? আর এভাবে কান্না করছিস কেন? ম্যাম আমি মনে হয় আর মারা যাব। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে একটু সাহায্য করেন ম্যাম। আমার কেউ নাই, সবাই আমার সাথে বেইমানি করছে। তুই এখন কোথায়? দেশের বাড়িতে। লোকেশন দে, আমি আসছি। বলেই ফোনটা কেটে দিলাম। আমি জানি ম্যাম আমার কথা শুনে না করবে না। ওই বলে না, আপন মানুষদের থেকে পর মানুষ ভালো। ফারজানা ম্যাম আমার কথা শুনে চলে আসছে।
আর আপন মানুষ কষ্ট দিলে সত্যি সহ্য করা যায় না। কতদিন আমি আর রিয়া কাটাইছি, কত ভালো ছিল আমাদের আগের জীবন। না না, আর ওর কথা চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়া যাবে না। বিকালে ফারজানা ম্যাম আবার কল দিল। ম্যাম। তুই কি এখন বাসায়? না, নদীর পাড়ে বসে আছি। থাক, আমি এসে গেছি। একটু পর আমার পিছনে হাত দিয়ে কে যেন ইশারা করলো। পিছু ফিরে দেখি ফারজানা ম্যাম। কি রে, তোর চোখে পানি কেন? আর এভাবে কান্না করছিস কেন? কান্না করছি? এটা তো ছিল আমার কপালে ম্যাম। আজকে নিজের দোষে নিজেকে গড়চারা হতে হয়েছে। কি হয়েছে তোর? আমাকে বল। তোর কি কেউ মারছে নাকি? মারছে না ম্যাম, আমি এখন জিন্দা লাশের মতো হয়ে গেছি। একটা কাজ করে দিবেন, খুব খুশি হব। আমাকে এক বোতল বিষ এনে দিবেন, খেয়ে ছুট্টে করে মারা যাব। আমি এগুলো সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। জোরে কান্না করতে করতে বললাম। দেখ, কি হয়েছে আমাকে আগে বল। আমি তোর জন্য ঢাকা থেকে এখানে চলে আসছি শুধু তোর কান্না শুনে। এখন কি হয়েছে আমাকে আগে বল। মোবাইলটা বের করে ভিডিওটা ওপেন করলাম। এই যে দেখেন। ছি ছি, তুই আজকাল পর্ণ ভিডিও দেখিস? আর সুমন কি পর্ণ ভিডিও তৈরি করে নাকি? কি বুঝতে চাস আমাকে বল। সুমন পর্ণ ভিডিও তৈরি করে না, আমি পর্ণ ভিডিও দেখি না। এখানে যাকে দেখছেন সেটা আমার প্রাণের প্রিয় বড় ভাই। আরেকটা হলো আমার বন্ধু সুমন, আর এ হলো আমি বলতে পারছি না ম্যাম। এই মেয়েটাকে, আর তুই কার জন্য এভাবে কান্না করছিস? এই মেয়েটা হলো আমার কলেজার টুকরা। এই মেয়েটা হলো সেই যাকে দেখার জন্য সারাদিন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতাম। এটা আমার সেই ভালোবাসার মানুষ, যার জন্য পৃথিবীর সব কিছু করতে রাজি ছিলাম। এই আমার এমন এক ভালোবাসা যাকে একটু না দেখলে সারা রাত ঘুমাতে পারতাম না। এই এমন এক ভালোবাসা যে পৃথিবীর একদিকে থাকলেও আমি ওর পক্ষে শুধু কথা বলতাম। এটা আমার সেই ভালোবাসা যার জন্য আম্মুর কাছে অনেক বকা শুনতাম। তারপরও শুধু ওকে আমি অন্ধের মতো ভালোবাসতাম। আম্মুর কথা না শুনে আমি ওকে পালিয়ে বিয়ে করেছি, কারো কোনো বাধা মানে নাই। আর আজকেও দেখেন ম্যাম, প্রতিদিন প্রতি রাতে ওর আমার সামনে গোপনে এমনকি আমাকে ঘুমানোর ঔষধ খাইয়ে। আর বলতে পারছি না আমি। ম্যাম, আমাকে মেরে ফেলেন। আমার মতো অসহায় ছেলে মনে হয় এই পৃথিবীতে একটাও নেই। আমি এখন ক্লান্ত এগুলো দেখে। আমাকে মেরে ফেলেন ম্যাম। আমি মুখে একটু কথা বলতে পারছি না। ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় দিল ফারজানা ম্যাম। তুই আমাকে এজন্য এখানে ডেকে নিয়ে এলি? এগুলো দেখে তো আমার মাথায় আগুন জ্বলছে। আমি তো এদের মেরে ফেলতাম। তুই কিভাবে এগুলো সহ্য করছিস বলতো আমাকে? তোর কি একটু ম্যাম, কখনো কি কাউকে মন থেকে ভালোবাসেছেন? আমি ভালোবাসছিলাম ওকে মন থেকে নয়। এই হৃদয়ে সব কিছু উজাড় করে ওকে আমি বুকের ভিতরে জায়গা দিয়ে বসেছিলাম। বলেন, এগুলো দেখে আমার কেমন করে সহ্য হয়? নিজের বউ পরীক্ষা করছে, আমি কিছু করতে পারছি না, তাই তো ওকে ভালোবাসতাম যে ম্যাম। ওকে কিভাবে এই হাত দিয়ে ওর গায়ে হাত তুলবো, যে হাত দিয়ে ওকে খাইয়ে দিতাম। হ্যাঁ, আমি কাপুরুষ বলতে পারেন, কিন্তু যাকে এত এত ভালোবাসি তাকে কিভাবে মারবো ম্যাম? কখনো কাউকে মন থেকে ভালোবাসলে দেখিয়েন, তাহলে বলতে পারবেন। আমি পারবো না ম্যাম, প্লিজ প্লিজ আপনি একটা কিছু করেন। এগুলো আর সহ্য করতে পারছি না আমি। আমি তার বিষয়টা বুঝতে পারছি। আমি তো এদের কাউকে ছাড়বো না। তোর সাথে বেইমানি। আরেকটা কথা কি জানেন ম্যাম, ওকে আমি কথা দিয়েছিলাম ওর 19 বছর পূরণ হওয়া না পর্যন্ত ওকে আমি ছুঁয়ে দেখবো না। বিয়ে করেছি 1 মাসের মতো, কিন্তু ওর গায়ে একদিনও আমি টাচ করিনি, কারণ এটাই নাকি ওর শেষ ইচ্ছা ছিল। আর কিভাবে একটা মানুষ এত ভালোবাসতে পারে বলেন? আর কতটা ভালোবাসলেও আমার ভালোবাসা বুঝবে? আমার খুব ওদের প্রতি রাগ হচ্ছে। ওদের তো আমি তুই ছাড়লেও আমি ছাড়বো না। এখন কি জানিস, তোর ভালোবাসা দেখে আমি সত্যি অবাক। এত ভালোবাসতে পারে একটা মানুষ আমি জানতামই না। আসলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক নয়, এটা জানিস? আর ওরা তোকে ফাঁসিয়ে দিয়ে ছিছি। সকাল থেকে কি এখানে বসা তুই? বাড়িতে গিয়ে কি ওদের কাহিনী দেখবো? সবকিছু আমাকে গুছিয়ে বলতো। আমি ফারজানা ম্যামকে সবকিছু এক এক করে বললাম। সব শোনার পর ফারজানা ম্যাম নিজের হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে, আর কান্না করবি না, আমি আজকের ভিতরে সবকিছু সমাধান করব। তোর চিন্তা করতে হবে না। দেখ শুধু তুই তাকিয়ে আমি ওদের কি করি। আমার সাথে আই। কোথায় যাবেন? সেই সকাল থেকে মনে হয়তো কিছু খাস নাই। চল রেস্টুরেন্টে, আই কিছু খাবি। আমি কিছু খাবো না ম্যাম, আমার পেটে এখন কিছুই ঢুকবে না। আর চল। ফারজানা আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দিল। সত্যি মেয়েটা অনেক ভালো, ওর তুলনা হয় না। এখন আমি যা বলি তাই শুন। বলেন।
ওদের আগে অজ্ঞান করে চেয়ারে পাতে পারবি না? আর আমি গেলে ওরা সন্দেহ করবে, তুই শুধু ওদের অজ্ঞান করবি, পারবি না? পারবো না কেন? আমাকে পারতেই হবে। ওর পরীকে আমি আর দেখতে পারছি না। যা, আমি তোর বাসার সামনে থাকবো, আমাকে কল দিস। ওকে ম্যাম। আস্তে আস্তে বাসার সামনে গেলাম। ভিতরে একটু কষ্ট হচ্ছে, তাও সব সামলিয়ে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজিয়ে মনে হয় আমি ওদের সর্বনাশ করলাম। ভিতরে তাড়াহুড়ো শব্দ শোনা যাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর সুমন এসে দরজা খুলে দিল। কিরে, এত দেরি হলো কেন? দূর, তুই এসে সবকিছু নষ্ট করে দিলি তোর জন্য। কি আমার জন্য? আমি তো বুঝে গেছি কি করছিলে তোরা ভিতরে। তোদের তো আমি আমার বউয়ের সাথে না না, এখন কান্না করা যাবে না। সুমনকে সাইড কাটিয়ে আমার রুমে গিয়ে দেখে রিয়া নাজেহাল অবস্থা। ঠোঁটে লিপস্টিক, চুলগুলো, শাড়ি সব এলোমেলো। আর কি বলবো, দেখে মনে হচ্ছে অনেক পেরেশানিতে আছে। তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কারোর সাথে শারীরিক সম্পর্ক করে আসছো। এটা বলতেও চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন অবাক হয়ে গেল আমার কথা শুনে। কি হবে বলছো তুমি? একটু কান্নার ভাব ধরে বলল, আমাকে বিশ্বাস করো না তুমি? আমি তোরে বিশ্বাস বলে হাতে থাকা রুমালটা ওর মুখে ছুঁড়ে মারলাম। কিছুক্ষণ পর ও আপনা আপনি অজ্ঞান হয়ে গেল। ওকে বিছানায় শুয়ে ভাইয়ের রুমে গেলাম। কি করিস ভাইয়া? এই না 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 না, এ কি রে, এভাবে তুতলার মতো কথা বলিস কেন? তোর ভাবির সাথে কথা বলছি। ও, ভাইয়ার রুম থেকে ফুলদানিটা হাতে নিয়ে ওর পিছনে আঘাত করতে কাজ হয়ে গেল। সুমনকেও এভাবে অজ্ঞান করলাম। সব কয়টাকে চেয়ারে বেঁধে ফারজানা ম্যামকে কল দিলাম। ও মা, ম্যাম থেকে হাতে ইয়া বড় একটা দাঁড়ালো ছুরি নিয়ে আসছে। এটা দেখে আমার ভয় হতে লাগলো। ওদের জ্ঞান ফেরা। আমি আগে ওদের কিছু করতে পারবো না। ওদের সাথে আমার কিছু কথা আছে, পরে ওদের বিচার হবে। আমাকে কথা দেন, আপনাকে বিশ্বাস নেই। ওদের তো আমি তুই বলার আগেই কল্লা কেটে দিতাম। আচ্ছা যা, তোর কথা আমি রাখবো। ধন্যবাদ ম্যাম। ওদের মুখে পানি দিতে জ্ঞান ফিরল। আর সুমন ম্যামকে দেখে শখ খাওয়ার মতো অবস্থা হয়েছে। ম্যাম, আপনি এখানে? আর লাদেন এসব কি আমাদের চেয়ারের সাথে বেঁধে রাখলি কেন? ফারজানা ছুরিটা হাতে দিয়ে বলল, এখন শুধু কথা বলবে লাদেন, বুঝতে পারলি তো? নইলে বাবু, এগুলো কি হচ্ছে এখানে? আর আমাদের এভাবে? বাবু না? আচ্ছা বলতো আমি তোমার কে? এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোরা যখন আমাকে বিছানায় রেখে পরীক্ষা করিস তখন আমার মাথা খারাপ হয়। আমার সহ্য হয় না এগুলো, মরে যেতে ইচ্ছা করে তখন, জানিস? এগুলো বলাতে চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। এটা বলতেই ওদের মুখ কালো হয়ে গেছে। তুই সব জেনে গেছস? আমাকে তো তোদের বোকা মনে হয়। তোদের সাথে আমার কোনো কথা নেই। তোদের হিসাব পরে করবো, আগে আমার ভাবুর হিসাব করি। হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। মানুষ যখন ভুল বুঝতে পারে, জানিস, যখন সে ধরা পড়ে তখন সে ভুল বুঝতে পারে, কিন্তু সময় থাকতে না। আচ্ছা, আমি কি কোনো দিক থেকে অক্ষম ছিলাম? তোর শারীরিক সুখ দিতে পারতাম না? কেন আমাকে মিথ্যা আশ্বাস দিলি? একটি কথা কি জানিস, যে মেয়ের 12 বেটার সাথে বসবাস করে অভ্যাস, সে মেয়ে কি আর এক বেটার লোকের সংসার করতে পারবে? কি কম ছিল আমার, বল? কি দেই নাই তোরে? আমি যা বলতি তা দিতাম। কিভাবে আমাকে ফাঁকি দিয়ে তোরা এই কাজ করিস? এখন দেবার বাকি আছে কি জানিস? আমার কলেজেটা। তুই বললে ওই ম্যামের হাতে ছুরিটা আছে না, ওটা দিয়ে কেটে দিব। দেন ম্যাম ছুরিটা। দেখ, ফাজলামো করবি না। ও তো এটাই চাই ম্যাম, ওকে কেটে দেখিয়ে দিই যে আমি কতটা ওকে ভালোবাসি। তাও কেন কেন এমন করলি তুই? জবাব আছে তোর কাছে? বল আমায়। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এসব করব না। তোরে মাফ করলি? যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ঘৃণা করবে, জানিস? অনেক ভালোবাসতাম আমি তোরে। বুঝিস নাই তুই রে, কিচ্ছু বুঝিস নাই। কে জানি একটা কথা বলেছিল, খুব মনে পড়ে আজকে এই কথাটা। আসলে কথাটা এমন নয় যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি যে আমার অক্সিজেন, ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে। তুমি থাকলে জীবনটা অনেক সুন্দর হতো। খুব মনে পড়ে রে এই কথাগুলো খুব। আজকে সব শেষ করে দিলে তুমি। কেন এমন করলে? কেন? ওর পায়ের কাছে লুকিয়ে পড়ে কান্না করছি। কেন এমন করলে? আমি কি তোমাকে ভালোবাসি নাই? আর কিভাবে আমি বোঝাবো আমি যে তোমাকে ভালোবাসি? তোমাকে ভালোবাসার কারণে আজকে মানুষ আমাকে খাপুরুষ বলে, বোকা বলে, যা ইচ্ছা তাই গালি দেয়। কেন জানো? তুমি আমার সামনে পরীক্ষা করছো। আমি কিছুই বলতে পারছি না, কিছুই করতে পারছি না। এত এত ভালোবাসি যে তোমাকে এর জন্যই কিছু করতে পারি নাই। এটা আমার খাঁটি ভালোবাসা ছিল, কোনো খাত ছিল না আমার ভালোবাসায়।
মাফ করব না তোমাকে, কখনো আমি মাফ করব না। আর কান্না করিস না তো, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। এতটা পরিমাণ ভালোবাসা যদি আমার মতো একটা মেয়ের থাকতো, সারা জীবন তোকে এই বুকের মাঝে লুকিয়ে রাখতাম, সারা জীবন ঘরে বসিয়ে রাখতাম। আর এই মেয়ে, কিভাবে পারলি? আজকে তোরে দেখে নেব। আমি দাঁড়িয়ে ফারজানাকে বললাম, একটু অপেক্ষা করো, এত তাড়াতাড়ি সব শেষ করলে হবে? আমাকে শেষ একটা সুযোগ দাও না। আমি কসম করে বলছি, সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসবো। যে একবার বেইমানি করে তাকে মাফ করা যায় না, আবার তার আপন মানুষদের সাথে। তোর মতো মেয়েদের জন্য আজকে অনেক মেয়েরা অপমানিত। আমাদের মতো ছেলেরা পরিবারের বোঝা মাথায় নিয়ে প্রবাসে যায়, মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে। আর তোদের মতো বউয়েরা দেবরের সাথে, বন্ধুদের সাথে পরকীয়ায় মেতে ওঠে। কেন রে? একটা ছেলে প্রবাসে 17-18 ঘন্টা ডিউটি করে, যেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। তাও পরিবারের উপর তাকিয়ে কাজ করে দিনের পর দিন। আর যখন শোনে তার বউ অন্যের সাথে পরকীয়া করে, তখন তার কি অবস্থা হয়? ওরা যদি নিজের যৌবনের উপর না তাকিয়ে কাজ করে, তাহলে তোরা কেন পারিস না একটু অপেক্ষা করতে? বলতে পারবি? আমি সাধারণ একটু ডাকা থাকতাম, আর এর ফাঁকে তুই যার সাথে ইচ্ছে তার সাথে পরকীয়া করিস, আবার আইডির নাম দিলে জনগণের বউ। একটা ছেলে প্রবাসে কতটা কষ্টে তার জীবন কাটে বলতে পারিস? আমি তো সবসময় তোর কথা চিন্তা করতাম, না জানি আমার বউটা কেমন আছে। অনেক বুকা আর সাদা শীতে জীবন কাটাতে চেয়েছিলাম আমি, আর তুই কি করলি? আর ভাইয়া কি বলবো তোরে, আপন ভাই হয়ে বুকের মাঝে ছুড়ে দিলি। আর সুমন, তুই জানতি আমার বউ, এ সত্ত্বেও আমাকে একবারও বললি না, আরও উদযাপন করলি। তা ও আবার পার্টি করে, তাই তো? ছাড়বো না আমি, তোদের কাউকে ছাড়বো না। ভাই, তোর পায়ে পড়ি, মাফ করে দে। ও তাই নাকি? সেদিন তো এই শালিকে রিয়াকে দেখিয়ে বললাম, জড়িয়ে ধরে বললি আমাকে মেরে ফেলবি যদি জানতে পারি। আর আজকে মাপ চাস কেন? প্লিজ প্লিজ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। তুই না আমার বন্ধু, আমাকে মাফ করে দে। আর এ জীবনে কারোর সাথে পরকীয়া করব না। তুমি না আমাকে অনেক ভালোবাসো, মাফ করে দাও। ভালোবাসার কসম, আমি আর এসব করব না। অনেক হয়েছে লাদেন, এখন তুই বস, আমি এদের নিয়ে একটু খেলি। ও তোদের সাথে কথা বলবে বলে আমার সাথে চুক্তি করেছে, আর মারবো তো আমি। দেখ কি করি। ফারজানা, বেশি কিছু করিস না। ফারজানা চোখ লাল করে সুমনের হাতে এক টান দিল। ম্যাম, আপনার পায়ে পড়ি, মাফ করে দেন, আর জীবনেও ভুল হবে না। চুপ, কোনো কথা বলবি না। যখন পরকীয়া করছিলি তখন মনে ছিল না? সব কটাকে শরীরের চামড়া অনেকটা অংশ কাটলো। লাদেন, ঘর থেকে মরিচের সাথে লবণ মিশিয়ে নিয়ে আয়। এতদিন শুনতে যে শরীর কেটে লবণ লাগানো, আজকে দেখিয়ে দেব। নানসি, আপনি অপেক্ষা করুন, একটু পর ফারজানার হাতে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তোমার পায়ে পড়ে আমাদের মাফ করে দাও, আর জীবন থাকতে কারোর সাথে পরকীয়া করব না। তুই কোনো কথাই বলবি না, তোর কথা শুনলেই আমার শরীর জ্বলে যায়। বক্সে গান ছাড়, যাতে ওদের চিৎকারের শব্দ বাইরে না যায়। আমিও ম্যামের কথা মতো কাজ করলাম। ওদের শরীরে মরিচের গোড়া দিতেই কুকুরের মতো চিৎকার করতে লাগলো। তোমার পায়ে পড়ি, আর সহ্য করতে পারছি না, আমাদের মাফ করে দাও। চিৎকার করবি না, কোনো মাপ নাই। আজকে তোদের কঠিন সাজা হবে। লাদেন, শরীর থেকে মাথা আলাদা করে দেই। ম্যাম যত হোক, ওরা একজন আমার ভাই, একজন আমার বন্ধু, আর ওর কথা কি বলবো, বাদ দেন। ওরা বেঁচে থাক, আর জীবনও যেন পরীক্ষার নাম মুখে না নেয়, সেই ব্যবস্থা করে দেন। মেরে লাভ নেই। ফারজানা আমার কাছ থেকে ফোনটা নিয়ে, এই যে দেখ, তোদের 3 জনের পরকীয়ার ভিডিও ভাইরাল করে দিলাম। এখন সমাজে মুখ দেখাতে পারবি তো? ওরা তো কান্না করতে করতে অবস্থা শেষ, বুঝতেই পারছি, কোনো কথাই বলছে না। আমি চাইলেই তোদের মারতে পারতাম, কিন্তু মারবো না। বেঁচে থেকে দেখ মানুষ তোদের কেমন অপমান করে থুতু দেবে তোদের মুখে। ম্যাম, এটা আবার কি নিয়ে এসেছেন? অ্যাসিড, ওদের চেহারা নষ্ট করে দেব, যাতে ওদের দেখেই মানুষ ঘৃণা করে। বলে ওদের মুখে অ্যাসিড দিয়ে দিল। এটা কি করলি তুই? কি করেছে মানে? ভালো করেছে। আজকে থেকে আর শান্তিতে বাঁচতে পারবে না। যেই কাজ করলি, তোদের 3 জনকে কল্লা কেটে ফেলা উচিত, কিন্তু মারলাম না, বেঁচে থাক। আর এখন বুঝতে পারবি কষ্ট কি জিনিস। এক তো ভিডিও ভাইরাল হয়ে গেছে, থুতুও দেবে না মানুষ তোদের মুখে। আমার সাথে কেন এমন করলে, কেন?
পারতাম যদি গুলি করে তোরে মেরে ফেলতাম। লাদেন চল, এখানে আর থাকা যাবে না। এরা এইভাবেই বাধা থাক, পুলিশ এসে ওদের নিয়ে যাবে। আমাদের বাতগুলো খুলে দিয়ে যা, তোদের পায়ে পড়ি। পিছনে আর ফিরে দেখলাম না। খালার বাসার সামনে গিয়ে আম্মুকে নিয়ে ঢাকায় রওনা দিলাম। আম্মুকে সবকিছু বুঝিয়ে বলছি, সব শুনে উনি খুব কান্না করেছে। দেখতে দেখতে ঢাকায় চলে এলাম। লাদেন আমাদের বাসায় চল। না যেতে পারবো না, মাকে নিয়ে নতুন বাসে উঠবো। আজকে দিনটা শুধু থাকবি? সরি ম্যাম, হবে না, আপনাকে আর কষ্ট দিতে চাই না। এমনি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। মাকে নিয়ে নতুন বাসে উঠলাম। এখন অফিস করি আর মায়ের খেয়াল রাখি। অফিসে আগের মতো চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। বাড়ি থেকে আসছি প্রায় 1 মাসের মতো। এখন মনটা একটু হালকা ভালো হয়েছে। কিছুক্ষণ আগে পিয়ন এসে বলল বস নাকি আমাকে ডাকছে। আমিও উঠে বসের কেবিনে গেলাম। আসতে পারি বস? আরে লাদেন, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছি আমি। বলেন বস, কেন ডাকছেন? আগামীকাল তোমার অফিসে আসার দরকার নেই, তোমার আম্মুকে নিয়ে আমাদের বাসায় যাবে। কিন্তু কেন বস, জানতে পারি? কালকে জানতে পারবে, ঠিক আছে? ওকে বস। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। সকালে রেডি হয়ে মাকে নিয়ে বসের বাসায় চলে গেলাম। কলিং বেল বাজাতেই ফারজানা এসে দরজা খুলে দিল। ওকে আজকে খুব সুন্দর লাগছে, পরনে নীল শাড়ি। কেমন আছো লাদেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি ভিতরে চলেন, বাবা অপেক্ষা করছে। চল মা। সে যে গেলে একটা ফোনও করলে না। মন ভালো ছিল না এজন্য। বুঝতে পারছি। আমিও গিয়ে সোফায় বসলাম। এখানে কেন এনেছি জানো লাদেন? না বললে কিভাবে জানবো? আমার একটাই মেয়ে, আর কয়েকদিন আগে তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। আমি আমার মেয়ের কাছ থেকে শুনতে পাচ্ছি, তাই তোমাকে এতদিন বলি নাই। তোমার মনটা ভালো ছিল না, এখন বলার সময় হয়েছে। বাবা, আমার একটাই মেয়ে, খুব আদরের। ও সেদিন বলল তোমাকে নাকি পছন্দ করে। আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। এখন আমি তোমার উত্তরের অপেক্ষার, বাকিটা তোমার উপর। তবে আমাকে বিশ্বাস করতে পারো, আমার মেয়ে এত বেইমানি করবে না। বাকিটা তোমার উপর। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত বুঝলাম না আঙ্কেল। জীবনটা একা একা কাটানো সম্ভব না, চলার পথে একজন জীবন সাথী লাগে, বুঝলা? বাবা রাজি হয়ে যা, মেয়েটাও অনেক ভালো আছে। আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবি। আমি একটু ওর দিকে আলাদা করে কথা বলতে চাই। নিয়ে যা মা। আমি ফারজানার পেছনে পেছনে যেতে লাগলাম। ফারজানা, তুমি শহরে ভালো একটা মেয়ে, তোমার বাবা নাম করা ব্যবসায়ী। আমার মতো ছেলে তো তোমার যোগ্যই না। আমার থেকে অনেক বেটার ছেলে পাবে তুমি। আর তুমি তো জানোই আমার সাথে কি হয়েছে। এরপরেও কেন? আমি বলছি না, আমি তোমাকে পছন্দ করি। বিয়ে করলেও তোমাকে বিয়ে করব। আমি তো একজন পাপী যে নিজের বউকে সামলাতে পারি নাই। কে বলেছে তুমি পাপী? হ্যাঁ, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আর একটা কথা কি জানো, গরু যদি বাছুরকে দুধ খাওয়াতে চাই, তুমি তাকে রশি দিয়েও বেঁধে রাখতে পারবে না। সে বনে হোক জঙ্গলে, দুধ খাওয়াবেই। এখানে তোমার কোনো দোষ নেই, আমি জানি। আমি ওর হাত ধরে বললাম, পারবে তো আমাকে আগলে রাখতে? ফারজানা আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে বিশ্বাস করো, এই বুকের মাঝে বসিয়ে রাখবো তোমাকে। তুমি মেয়েটা অনেক ভালো, চলো বাইরে যাই। ওনারা মনে হয় অপেক্ষা করছে। বাইরে এসে দেখি কাজী এসে বসে আছে। আঙ্কেল, উনি এখানে কেন? আমি যা করি সব নগদ নগদ। এখন বসে এখানে। আমাকে বিশ্বাস করো। ফারজানা আমার হাত ধরে বসলো। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর করে ঢুকতেই ফারজানা এসে আমাকে সালাম করলো। ফারজানা মন থেকে আমাকে ভালোবাসতো। তোমার জন্যই এতদিন অপেক্ষা করছি আমি। মিথ্যা আশ্বাস দেখাবে না তো আমাকে? ফারজানা আমাকে জড়িয়ে ধরে লাইট অফ করে দিল। বাকের ইতিহাস করে দিলাম। আজকে প্রায় 5 মাস আমাদের বিয়ের। ফারজানার পেটে আমার বাচ্চা। হঠাৎ ফারজানা বলল, ওই গো বলেন। অনেক দিন হলো, চলো তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, দেখি ওদের কি অবস্থা। দেখা তো দরকার, চলো কালকেই যাই। সব কিছু রেডি করে সকালে রওনা দিলাম। সরাসরি পাবেলের বাসায় গেলাম। পাবেল আমাদের দেখে এগিয়ে এলো। বন্ধু, তোর কি খবর? এই তো অনেক ভালো, তোর? ভালো, কিন্তু এটা কি চিনলাম না তো। তোর ভাবি। অনেক ভালো করছোস বিয়ে করে। পাবেলের সাথে কিছুক্ষণ কথা বলে ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম। তোরা চলে যাওয়ার পর ওদের পুলিশ এসে ধরে নিয়ে যায়, পরে কয়েক মাস জেলে রেখে ছেড়ে দেয়। তোর বন্ধু কি জানি নাম, সুমন, ওই যে কোথায় গেছে জানি না, পালিয়ে চলে গেছে। আর তোর ভাই রাস্তায় পাগল হয়ে এখানে সেখানে ঘোরে, জেল থেকে বের হয়েও এ কথা বলে। এসব মনে হয় তার ভাই নিতে পারে নাই, এই জন্য পাগল হয়ে গেছে।
আর তোর বউ ওই যে দেখ 3 রাস্তার মোড়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষাও দিতে চাইছে না। আমি মাঝে মাঝে গিয়ে কিছু টাকা দিয়ে আসি আর বলি এইখান থেকে চলে যেতে পারেন না। আর ও বলে মরলে এইখানেই মরবো, বাকি জীবনটা এইখানেই কাটিয়ে দিব। একটা কথা কি জানিস, মানুষকে মাফ করতে পারেন, কিন্তু উপরওয়ালা একজন আছেন, উনি কাউকে ছাড় দেবেন না। ফারজানা, চল দেখে আসি একটু। চলেন। রিয়ার কাছে গিয়ে দেখি কি একটা থালা হাতে নিয়ে বসে আছে আর বলছে, মাগো একটা টাকা দেন। এটা দেখে খুব মায়া হলো। আমার বিয়ে করা বউয়ের আজ কি অবস্থা, পরকীয়া মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে আসে। আমার মুখে মাস্ক পরা আর চোখে চশমাও দেখে ও চিনতে পারলো না। কিছু খেয়েছেন? না গো ভাই, 2 দিন ধরে একটা টাকাও কেউ দেয় না, কিছু খাইনি 2 দিন ধরে। আসেন আমার সাথে। কোথায় যাব? ওই যে ওইখানে হোটেলে চলেন, যা পারেন খাবেন। সত্যি? রিয়াকে হোটেলে নিয়ে গিয়ে বললাম, যা ইচ্ছা খান, আমি টাকা দিয়ে দেবো। রিয়াও ইচ্ছা মতো অর্ডার করলো, খেয়ে শেষ করে বলল, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, গরিবকে কেউ সাহায্য করে না। আমি মাস্কটা খুলবো, কিন্তু আপনি আমাকে দেখে দৌড় দিতে পারবেন না, নইলে কিন্তু এখানে টাকা আপনাকে দিতে হবে। আচ্ছা, দৌড় দেব না। আমি মুখ থেকে মাস্কটা খুলতেও কান্না করে দিল। কেমন আছেন মিস রিয়া? প্লিজ আপনার পায়ে পড়ি, পুরনো কথা আর বলবেন না। তোমাকে আমি এখানে কোনো কষ্ট দিতে আসি নাই। এই কাগজ সাথে একটা সাইন করে দাও। কিসের কাগজ জানতে পারি? ডিভোর্সের কাগজ। দেন। রিয়া হাসি মুখে সাইন করে দিল। কষ্ট হয় না সাইন করতে? আমার জীবনটা এখন কষ্টে কষ্টে দিন যাচ্ছে, আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি, এই জন্য আজকে আবার এই অবস্থা। এটা কি আপনার নতুন বউ? ওর পেটে আমার বাচ্চা। ফারজানা, মুখ দেখাও। ফারজানাকে দেখে ও একটা মিথ্যা হাসি দিল। খুব ভালো কাজ করেছেন, বিপদের সাথে যে থাকে সেই বেস্ট আপনার জন্য। আপু, সেদিনের জন্য সরি। ভালো কাজ করেছেন সেই দিন। আমাকে আপু ডাকবেন না, আমি আপুর যোগ্য না। আমি মানিব্যাগ থেকে কিছু টাকা রিয়ার হাতে দিয়ে বললাম, রাখেন এগুলো, আর আমাদের জন্য দোয়া করবেন। দয়া দেখাচ্ছেন? আরে না। আপনার সামনে থাকলে আমি হয়তো কষ্টে বাড়াই যাব। আসি। রিয়া দেখতে দেখতে চলে গেল। পরকীয়া খুব খারাপ জিনিস। পরকীয়া মানুষকে ধ্বংস করে দেয়। চলো আমরা আমাদের ঠিকানায় চলে যাই। বায়ার আর সুমনের খবর আর পেলাম না। এজন্য আমি আমার মা বোনদের আজও সতর্ক করি, সাবধান, এসবের ধারে কাছেও যাবেন না। পরকীয়া আপনার জীবনকে নষ্ট তো করবেই, আগুনে পোড়ার মতো জ্বলবেন। আপনি বাঁচুন, সমাজকে এসব থেকে বাঁচান। আমার গল্প এখানেই শেষ। আসসালামু আলাইকুম।